নমস্কার, আমি মানসী চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে, যার নাম গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। প্রত্যেক পর্বের মতো এই পর্ব আমাদের সঙ্গে আছেন আমাদের বিশিষ্ট অতিথিরা এবং আছে একটি ইন্টারেস্টিং টপিক, খুব শক্ত টপিক, মন কেমন করে দেওয়া টপিক, কিন্তু খুব প্রয়োজনীয় একটি টপিক, সবার শোনার জন্য, সবার জানার জন্য, কিন্তু সেই বিষয়ে পরে যাব। সবাইকে আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করে নিই। আমার একেবারে ডান দিকে আছেন সর্বরী ঘোষ। একটু নিজের সম্বন্ধে কয়েকটা কথা। আমি সর্বরী ঘোষ, আমি নাকতলা থেকে এসেছি। আর জীবনটা আমার পুরোপুরি হোম মেকার হিসেবে কাটিয়েছি, মানে আমি গৃহ নির্মাণ শিল্পী মনে করি নিজেকে। ভেরি গুড। আমার দুই মেয়ে, তাদেরকে আমি প্রথম ছোট্ট থেকে আমি নিজে হাতে তাদেরকে মানুষ করলাম, বড় করলাম, এবং সেই ছোট্ট ছোট্ট শিশু দুটো আজকে মা হয়েছে। এটা আমার কাছে একটা খুব বড় সাকসেস। তাদেরকে আমি এত বড় একটা লম্বা জার্নি, একটা লং জার্নি তাদের সঙ্গে থাকলাম, তাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা ঘন্টা আমি তাদের সঙ্গে থেকে তাদের গার্ড করে তাদের এগিয়ে নিয়ে গেছি। এটা আমার কাছে খুব প্রাউডফুল একটা লাইফ। আমি খুব নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি। এই প্রথম একজনকে দেখলাম যিনি বললেন না আমি তো একজন হাউসওয়াইফ, তিনি গর্ব করে বললেন আমি হোম মেকার, আমি একটা বাড়ি তৈরি করেছি, একটা সংসারকে ধারণ করেছি। প্রত্যেকটি গৃহিণী কিন্তু ধারণ করেন তার সংসারকে। এটা কেন তারা মানতে চান না, কেন নিজেদের হাউসওয়াইফ বলে খাটো করেন, খুব ভালো লাগলো শুনে। এরপর আমরা যাব কার কাছে? আমরা যাব শম্পার কাছে। শম্পা, একটু নিজের কথা। শম্পা দাস। নমস্কার, আমি শম্পা দাস। আমি পেশায় শিক্ষিকা, লিলুয়ায় থাকি। আমার বিষয় হচ্ছে, যে বিষয়ের শিক্ষিকা আমি, মানব বিকাশ, মানুষকে উন্নত করে নিয়ে যাওয়ার একটা কাজ আমি করি। স্কুলের স্টুডেন্টদের সাথে সময় কাটাই, এবং আমার মনে হয় একজন মানুষ তৈরির কারিগর যাকে বলে সেটা হচ্ছে শিক্ষিকাই বা শিক্ষক শিক্ষিকাই, এই সমাজ। তো দুজন মানুষকেও যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, একটু মানসিকতা থেকেই আমি উন্নত করতে পারি, মানসিকতার দিক থেকে, আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর আমার একটা ছোট ছেলে রয়েছে, আমি চাই তাকেও মানুষ হিসেবে গড়ে তুলতে। বাহ। এবার আমার পাশে আছেন মিতাদি, মিতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর মিতা বন্দ্যোপাধ্যায়। মিতাদি, একটু নিজের সম্বন্ধে কথা। নমস্কার, আমি ডক্টর মিতা বন্দ্যোপাধ্যায়, আমি গড়িয়ার থেকে এসেছি। আমিও পেশায় শিক্ষিকা। আমি উইলিয়াম কেরি প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজে 1998 সাল থেকে প্রায় দীর্ঘ 27 বছর দর্শন শাস্ত্রে অধ্যাপনার কাজে নিজেকে নিয়োগ করেছি, এবং মানুষের আজকের সমাজে মূল্যবোধ যাতে কিছুটা হলেও তাদের মধ্যে সঞ্চারিত করা যায় তার জন্য সচেষ্ট থাকি। বাড়িতে আমার বাবা আছেন, যার বয়স প্রায় 93 বছর। তার সাথে খুব সুন্দরভাবে আমি সময় কাটাই, সেই নিয়েই আজকে কিছু আলোচনা করব। নিশ্চয়ই। আর একেবারে বাঁদিকে আছেন কৃষ্ণা। কৃষ্ণা সেন, নিজের সম্বন্ধে একটু কিছু। নমস্কার, আমি কৃষ্ণা সেন, শ্যামবাজার থেকে এসেছি। আমিও গৃহবধূ, এবং আমি আমার দুটো ছেলে মেয়েকে নিজের হাতেই প্রথম থেকে মানুষ করেছি। আর এখন ওরা মোটামুটি দাঁড়িয়েছে নিজেদের পায়ে। এটা নিয়ে আমার জীবন, এটা নিয়ে আমার সংসার। খুব ভালো কথা। নিজেদের কথা শোনা হয়ে গেল, এবার সবার কথা শুনবো। কেমন কথা? যে কথা অন্যদের কথা, যে অভিজ্ঞতা আমরা আমাদের জীবনের এতখানি জার্নি দিয়ে অর্জন করেছি, সেই অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার কথা জানতে গেলে এবার জানতে হবে আজকের টপিক। আজকের টপিক কলকাতা তথা পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে? এটার সপক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি থাকতেই পারে, কিন্তু এটা ভীষণ নির্মম একটা সত্যি। অনেক জায়গায় গিয়ে আমরা দেখতে পাই, আমাদের নানা কাজকর্মের সুবাদে আমরা গিয়ে দেখতে পাই মা বাবা একা আছেন, কখনো মা চলে গেছেন, কখনো বাবা চলে গেছেন, তারা গৃহ সহায়ক বা গৃহ সহায়িকাদের ভরসায় বাকিজন রয়ে গেছেন, বা দুজন একসঙ্গে আছেন গৃহ সহায়ক বা গৃহ সহায়িকার ভরসায়। সন্তানরা কলকাতার বাইরে। এতদিন আমরা বলতাম যে কি নিষ্ঠুর সন্তান, বাবা মাদের ফেলে চলে যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনকার জেনারেশন যে চলে যাচ্ছে, তারা তো খানিকটা বাধ্য হয়েও যাচ্ছে। আর আগে যারা চলে গেছেন নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে, আর ফিরে আসেননি,
আসেননি, কিন্তু ফিরে না আসার জন্য সত্যি সত্যি তাদের বাড়িটা হয়ে যাচ্ছে একটা ওল্ড এজ হোম। ওল্ড এজ হোম বলতে আমরা কি বুঝি? যেখানে অনেক বয়স্ক মানুষরা একসঙ্গে থাকেন কোনো একজন, দুজন বা তিনজনের ভরসায়। আর আজকে আমরা দেখছি কলকাতা তথা পশ্চিমবঙ্গের বহু জায়গায়, বহু বাড়িতে এই বয়স্ক মানুষরাই থাকছেন, তাদের সন্তানরা, সন্ততিরা তাদের আশেপাশে নেই। এমন অনেক গল্প আছে যে পুজোয় অপেক্ষা করে থাকেন মা বাবা, তারা ফেরে না। আবার এমন অনেক গল্প আছে যে মা বাবা জানেন পরিবেশ পরিস্থিতি সন্তানকে ইচ্ছে থাকলেও ফিরতে দিচ্ছে না। দুটো দু ধরনের চরিত্র না ফেরার, কিন্তু মূল জায়গাটা একটাই, সন্তানরা মা বাবার কাছে ফিরছেন না, মা বাবাদের বাঁচতে হচ্ছে একেবারে একা, এবং আরেকজন চলে গেলে একাই। তো এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের চারপাশে আমরা যদি বলি কই এমন মানুষ দেখি না তো, তাহলে সেটা ভুল বলা হবে। আপনারাও জানেন আপনাদের চারিপাশে আপনারা এমন মানুষ দেখেন। তো আমি সবাগে আসবো সর্বরিদির কাছে। তুমি তো শুধু হোমমেকার নও, আমি জানি তুমি একটা সময় অনেক ছেলেপুলেকে পড়িয়েছো, তুমি একটা সময় একটা বিশাল হোম ডেলিভারি চালিয়েছো। এখন না হয় তোমার নাতনিকে মানুষ করার জন্য তোমাকে সেগুলো থেকে ছুটি নিতে হয়েছে। তো এই সুবাদে তো তুমি অনেক ধরনের মানুষকে মিট করেছো তোমার কাজের সুবাদে, এবং তোমার এতটা বয়স থেকে সেই অভিজ্ঞতাও হয়েছে। মানে মোটামুটি আমরা সবাই বয়সের দিক দিয়ে অনেক অভিজ্ঞতা গ্যাদার করে ফেলেছি। তো এই বিষয়ে তোমার কি মত? আমাদের জেনারেশনে কিন্তু তখন হয়তো বাইরে চলে যাবো এই ট্রেন্ডটা কিন্তু এখন হয়নি। তারা কারা যেত, তারা খুবই উচ্চ মেধা, যারা মানে খুবই ভালো পড়াশোনা, বাইরে বলতে ফরেন কান্ট্রিতে তারা কোথাও গেল, এইটাই আমরা তখন ভাবতাম। কিন্তু এখন আস্তে 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 সব পরিস্থিতিটা এমন দাঁড়িয়ে গেছে যে ছেলেমেয়েরা বলছে যে আমরা কি করবো। এখন বলতে গেলে অনেক কথা, না না একদমই, আজকে আমরা এখানে খোলাখুলি গল্প করব। বলাটা কি উচিত হবে? না না, সব উচিত হবে। তো কাজে ওরা পরিস্থিতি তাদের বাধ্য করছে। আমরা কি করব এখানে থেকে, এটাই হচ্ছে আসল কথা। যেখানে যে ভালো চান্স পাচ্ছে সে তখন বাধ্য হচ্ছে চলে যেতে। বাবা মা এবং আমরাও ভাবছি যে যাক আমার ছেলে গেলে ওখানে তো একটা ভালো জায়গায় যেতে পারবে। একদম এটাই বললাম যে বাবা মারা জানেন পরিস্থিতির কারণে ছেলে মেয়ে ফিরতে পারছে না, ওরা চলে যেতে বাধ্য হচ্ছে। এবার কি সবাই কি যাচ্ছে তা নয়, 30% অন্তত থাকছে এখনো, হ্যাঁ, কিন্তু যারা যাচ্ছে মেজরিটি চলে যাচ্ছে। এটি হচ্ছে। এবার তাদের বাবা মারা কি করবে, তাদের ওইভাবেই থাকতে হচ্ছে, উপায় নেই। এই যে আমার যে ছোট মেয়ের বিয়ে হলো জানুয়ারি মাসে, আমরা গেলাম সব নেমন্তন্ন করতে, আমাদেরই সব বন্ধু বান্ধব, বেশিরভাগ বাড়িতে ফাঁকা বাড়ি, বেল বাজাচ্ছি সন্ধ্যেবেলা রাত্রিবেলা, হঠাৎ করে একজন বেরিয়ে এলো, কেউ তো নেই বাড়িতে, আমি আর আমার হাজবেন্ড, বা আমি একা, মানে এরকম ছেলে মেয়ে কেউ নেই, তো সব তো বাড়ি বাড়ি চলে গেছে। বাড়িগুলো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা মানে যাওয়া আসা তো এখন হয় না, ফোনে একটু কথাবার্তা, এখন যে নেমন্তন্ন করতে গেছি আমরা অবাক হয়ে গেলাম যে এইরকম মানে একসঙ্গে বোধ হয় 8-10টা বাড়ি আমরা দেখলাম, পুরো ফাঁকা করছে বাড়ি, বিশাল বিশাল সুন্দর বাড়ি, সেখানে একজন বেরিয়ে এসে, বয়স্ক একজন বেরিয়ে এসে, হ্যাঁ যাবো, ঠিক আছে, চেষ্টা করবো। তিনি যে যাবেনি বা কোথাও, তখনও তো তার একটা সাহায্য লাগবে, সেই সাহায্য করতে পারছে না ওরা। মানে এরপর বোধহয় বাড়ির কোনো অনুষ্ঠানে বয়স্ক কাউকে ডাকতে গেলে আমাকে সঙ্গে করে ওই কার ভ্যালেট যেমন হয় ভ্যালের মতো অ্যাটেন্ডেন্ট সাপ্লাই করতে হবে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে। কি করবে? আগে বয়স্করা বাধা দিতে পারছে না, ছেলে মেয়েকে তো বলতে পারছে না তোরা ঘরে বসে থাক। ওই তো বললাম, আগে তো ফিউচার আছে। আগেকার ছেলেপুলেরা, আমাদের সিনিয়ররা বা আমাদের কন্টেম্পোরারি চেষ্টা করেছি করবা, এবং তারপরেও যারা গেছেন তারা কি ওই যে যেটা তুমি বলে যে বেটারমেন্টের জন্য, আর এখন তো বাধ্য হয়ে যায়। বলো তুমি। আমার মতে মানে আমার যেটা মনে হয় শুধু বাধ্য হয়ে যাচ্ছে সেরকম নয়, আমাদের কারণ দেখতে গেলে আমি কারণকে যদি ভাগ করি দুটো জিনিসে ভাগ করতে পারবো। সেটা হচ্ছে এক, মূল্যবোধের শিক্ষাটা না হারিয়ে গেছে, আমরা কেউ রুটেড নেই, একদমই তাই। আর বাঙালির ক্ষেত্রে আমি কলকাতা বলতে গেলে তো বাঙালিকে বুঝি, তো বাঙালিদের না এখন নয়, কিন্তু বাঙালিদের একটা বিষয় আছে যে স্রোতে গা ভাসিয়ে দেওয়া, সবাই ব্যাঙ্গালোর যাচ্ছে আমাকেও যেতে হবে, এইটাও কিন্তু আছে। শুধু বাধ্যতা নয়, কিন্তু বাধ্যতা তো আছেই, আমি হ্যাঁ কম্পিটিশনও আছে। আর সব থেকে বড় কথা, একটা বন্ডিংটা না কোথাও গিয়ে নষ্ট হয়ে গেছে, এইটা আমি মানবই মানব। এই বন্ডিংটা, কারণ আজকে এই বন্ডিং আজকে নষ্ট হয়নি, যবে থেকে যৌথ পরিবার ভেঙেছে তবে থেকে কিন্তু এই ধারাবাহিকতাটা চলছে, এটা আজকের নয়। বিষয়টা যে আজকে ইনস্ট্যান্ট মানে আমরা পাচ্ছি এখন বুঝতে, কিন্তু আরো 10 বছর পর দেখবো এইটা আরো প্রকট
মানে বন্ডিং এর অভিজ্ঞতাটাই তো তৈরি হচ্ছে না। না না, কারণ এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুজনেই চাকরি করছে, বাচ্চা বড় হচ্ছে আয়ার কাছে, ফ্যামিলির যে ভ্যালুজ এগুলো কোথাও গিয়ে আর এক্সিস্টই করছে না কোথাও গিয়ে। একটা বাচ্চা ওই একদম মিক্স ভাবে বড় হচ্ছে, তার একটা ফ্যামিলির যে রীতি নীতি, একটা ধরন, যে ছোটবেলায় দেখছে বাড়িতে একটা বয়স্ক দাদু দিদা অসুস্থ হচ্ছে বা তার পাশে তাকে শেল্টার দেওয়া, পাশে থাকা, এই বিষয়গুলো তো আমরা তো বাচ্চা থেকে অনুকরণ করে শিখি। তো যেহেতু এই যৌথ পরিবারের ব্যাপারটা ভেঙে গেছে, ওই অনুকরণের জায়গাগুলো না, আমরা কি অনুকরণ করছি আর কি দেখছি ছোট থেকে, মাঝে মাঝে কিন্তু নার্ভাস লাগে যে আজকে তবু আমরা এই আলোচনাটা করার জায়গায় থাকছি, কিন্তু এমনটা যদি হয় যে আজ থেকে 10 বছর পরে ইস্যুটাই আর থাকলো না, মানে তখন আর আলাদা করে ভাবতে হলো না যে আমাদের দেশটা বা আমাদের রাজ্যটা বা আমাদের শহরটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে কিনা, প্রশ্নটা থাকলো না, যেটা কোয়েশ্চেন মার্ক আছে আজকের টপিকে, তখন সেটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, স্টেটমেন্ট, এবং সেইটা যে কি মারাত্মক হবে, মানে এই যে এখন রিল তৈরি হয়, তা সব ছেলেমেয়েরা বলবে পয়সাও দিতে পারছি না, তোমরা রিল করো, করে তোমরা ইনকাম করে নিজের ওষুধটা চালটা কিনে নাও। মানে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমরা যদি চলে যাই, তখন কি হবে? আপনাদের চারপাশে এমন মানুষ নেই? নিশ্চয়ই আছে। তাদের খুঁজুন, খুঁজে চেষ্টা করুন তাদের সমস্যা জানার, তাদের পাশে থাকার, কারণ সত্যি সত্যি পাশে থাকার মানুষ কিন্তু নেই। ঠিক কি না তুমি বলো? আগে এই যে ছেলে মেয়েরা মানুষ হচ্ছে, মা বাবার সঙ্গে হয়তো তাদের দিনে একবার দেখা হয় কিনা ঠিক নেই, আগেকার দিনে যেটা ছিল মামা মাম্মি কাকা কাকি এদের হাতে হাতে ছেলে মেয়ে মানুষ হয়ে যায়। কত বাবা জানতেনই না যে ছেলে মেয়েরা কোন স্কুলে পড়ছে, কোন ক্লাসে পড়ছে, জানতেন তোমার ছেলে কি করছে, আমার ছেলে কি করছে, তুই কোন ক্লাসে পড়িস। এই তো মা হয়তো সারাদিনে খবরই নিতে পারলো না, এবার ও যেটা বলছে একা, এবার সে যখন একা জীবনে অভ্যস্ত হচ্ছে, তার কাছে তার মা বাবা একা থাকবে, এটা তো কোনো কষ্টের কথা হচ্ছেই না। আর তাছাড়া আমরা তো ওই ছোট থেকে বাচ্চাদেরকে ইঁদুর দৌড়ে হ্যাবিট করে দিই, আমি বলতে সবাই আমরা এগিয়ে যাব, আমার ওই বন্ডিংটাই তৈরি হচ্ছে না, কিন্তু আমাকে ওই জায়গাটা কোথাও গিয়ে সমাজে তৈরি করতে হবে। আমার যত পয়সা থাকবে আমি তত এস্টাবলিশ, মানে মা বাবা বলছে তুমি ক্যারিয়ার করো, আমার কথা ভাবতে হবে না। একদম ওটাই তো বাবা মারা শেখাচ্ছে কি আমার কথা ভাবতে হবে, নিজের কথা ভাবো। তো সেটাতেই সে ইউজ টু হচ্ছে যে বাবা মার কথা ভাবার দরকার নেই, নিজের কথা ভাবলেই হবে। আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব, আমরা যাব মিতাদির কাছে, আমরা যাব কৃষ্ণার কাছে। হ্যাঁ মানসী, কথায় কথায় আরো কথার পরতে পরতে অনেক কথা বেরিয়ে আসবে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে কয়েকটা কথা বলতে পারি। একটা আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, একটা শিশুর সামনে না একটা ভবিষ্যৎ আছে, শিশুরও সুরক্ষার খুবই প্রয়োজন, কিন্তু তার সামনে একটা ভবিষ্যৎ আছে। কি ভবিষ্যৎ? সে প্রত্যেক দিনে দিনে বাড়ছে, সে প্রত্যেক দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে, কিন্তু একজন বৃদ্ধ বা বৃদ্ধা তিনি কিন্তু প্রত্যেক দিনে দিনে আরো অনেক বেশি অথর্ব হচ্ছে এবং আরো অনেক বেশি বাচ্চা হচ্ছেন এবং তার অনেক বেশি তখন যত্নের প্রয়োজন। এই যে সময়টায় কিন্তু নিজের লোককে পাশে পাওয়া খুব জরুরি, তার ওষুধটা ঠিক টাইমে দিয়ে দেয়া। আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আমরা এখন প্রত্যেকে দু পায়ের ওপর দাঁড়িয়ে আছি, আমাদের মনে হচ্ছে কেউ যদি এখন নাও দেখে আমাকে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একজন বয়স্ক মানুষ তার প্রত্যেকটা পদক্ষেপে চাইছেন যে আমার পাশে আমার নিজের লোকটা থাকুক। একটা জিনিস মানুষের দিয়ে আমি খুব লক্ষ্য করেছি, আমাদের ছোটবেলা থেকে যে শাসনে আমরা বড় হতাম না, আমাদের বাবাকে, আমার মা অনেক ছোট বয়সে মারা গেছেন, আমার তখন 10 বছর বয়স, আমার দিদির তখন 15 বছর বয়স, দিদি মাধ্যমিকও দেয়নি, এবং আমার বাবা কিন্তু আমাদের দুজনের দিকে চোখ রেখে আমাদেরকে বড় করেছে, একাধারে মা এবং একাধারে মা একাধারে বাবা। ফলে কি হয়েছে, বাবা কিন্তু এখনো অব্দি at the age of 93 একটু যদি কড়া চোখে তাকান, সেখানে কিন্তু আমি বুঝতে পারি আমার স্বাধীনতার লেভেলটা কতখানি। ওখানে কিন্তু আমার কোনো স্বাধীনতা নেই, আমাকে কিন্তু এখনো অব্দি যদি নাইট শোয়ে সিনেমা যাই আমি নিজে ড্রাইভ করতে পারি, বাবাকে অনেকভাবে কনভিন্স করাতে হয়, এবং বাবা যদি তার মাঝখানে আমাকে ফোন করেন, ফোনটাও আমাকে ধরতে হয়। এইটা আমি আমার বাড়িতে দেখি যে মিতাদি, আমার শঙ্কর মা বাবা, আমরা একসঙ্গে থাকতাম,
আমার ওই ধেরে বরকেও আমি দেখেছি যে বাবা যদি বা মা যদি কিছু একটা বললেন, এক্স্যাক্টলি, তার সেটা পছন্দ হোক বা না হোক, করবো না মানবো না বলার সাহসটাই সে পায়নি। হ্যাঁ, ফলে এখন দেখেছি বাচ্চাদের, তাদেরই তো মূল্যবোধ শিক্ষা আমরা দিচ্ছি, তাদের দেখছি বাবা মারা একটা বলে খুব আনন্দ পান, ও আমাদের কাউকে ভয় পায় না। হ্যাঁ, এটা বলে তারা বেশ গর্ব অনুভব করেন যে ও আমাদের কাউকে ভয় পায় না। যে কি ভয়ঙ্কর, সেটা যে কি ভয়ঙ্কর, বাবা মাকে ভয় পেতে হবে। ভয় মানে ভালোবাসাহীনতা নয়, রেভারেন্স বলে একটা কথা আছে, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। বাবা মাকে ভালো না বাসবো, বাবা মাকে শ্রদ্ধা না করব, কাকে করব? আমি নিজের আমার পার্সোনাল অভিজ্ঞতা পরে আমি শেয়ার করব, খুব কাছের কাউকে দেখেছি এবং এর সাথে বোধহয় একটা মানসিক অর্থনীতির ব্যাপারও জড়িত। দেখবেন যদি অনেক ছেলে মেয়ে এখন মনে করে নিজের টাকার সিংহভাগ কেন আমি বাবা মায়ের দিকে খরচ করব, আমার সামনে একটা পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে, আমার ফ্যামিলি আছে, বাবা মায়ের তো এমনি তারা তো ডাইন, তাদের সামনে আর কিছু নেই, কিন্তু বাবা মায়ের সামনেও যার সুগার আছে তাকেও যদি সুগারের ওষুধটাও দিই, একটু মিষ্টি এনেও খাওয়াই, কি ক্ষতি হবে বলুন তো? আর একটা কথা বলুন নিতাদি, সেটা হচ্ছে বাবা মা সামনে কিছু নেই, কিন্তু আমি বাবা মার সঙ্গে কিরকম বিহেভ করছি সেই এক্সাম্পলটা তো আমার সন্তানের সামনে আছে। সেটা তো তারা এখন বুঝতে পারছে না মানুষই, এটাই তো তাদের সব থেকে বড় প্রবলেমের জায়গা। তারা তো এখন সেটা বুঝতে পারছে না, কোনোভাবেই পারছে না, এবং তার জন্য তারা এটা বলে খুব গর্ব অনুভব করছে। তারা বুঝতে পারছে না আজকে যখন ধরুন একটা বাচ্চা এসে বলছে, তার দিদা হয়তো তার সামনে থাকে, তার ঠাকুমা তার সামনে থাকে না, ঠাকুমা এসেছিল জানো কিরম গাইয়া ভাবে কথা বলে, সেটাকে তখন তার দিদা তার মা উৎসাহ দিচ্ছে, বুঝতে পারছে না কিন্তু একটা সময় আসবে যেদিন সেই ছেলে বড় হয়ে, আর সেই ছেলে যখন আরো মডার্ন হবে, তখন তোমাদের কথা হচ্ছে তার কাছেও গাইয়া মনে হবে, তোমাদের সে মুখের ওপর বলবে তোমরা গাইয়া। এটা কিন্তু একদম শুরুর থেকে আমরা প্রত্যেকেই যেটা বলছি, একটু একটু করে সবার সাথে সহজভাবে মেশা, সবার সাথে ভাগ করে খাওয়া, দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এদেরকে সম্মান করা, তবু তাহলে হয়তো শিকড়ের প্রতি একটু টান রয়ে যাবে। এই সময়টা বোধহয় এখনই এসে গেছে। আচ্ছা, আমরা একটুখানি কৃষ্ণার কাছে যাই এই বিষয়ে। আমরাই না আজকালকার বাচ্চাগুলোকে ইঁদুর দৌড়েতে সামিল করে দিয়েছি। ওর বাড়ির ছেলেটি করছে, তোমাকেও করতে হবে, ওর ওরকম রেজাল্ট তোমাকেও করতে হবে, কোনো দিকে তাকিও না। আমরা ভুলেই যাই যে আমার বাচ্চাটার কতখানি ক্ষমতা, বা সেটা করতে গিয়ে ওর উপর কতটা চাপ পড়ছে। এটা তো একদমই মানে আমাদের আগে ঠিক হতে হবে, তারপরে তো বাচ্চাদের আমি শেখাবো এই সবার সাথে ভাগ করে খাওয়া, সবার সাথে সবকিছু শেয়ার করা, সে একটা চাদর হোক, একটা খাবার হোক, একটা জল হোক। অনেক মা সেটাই বাচ্চাদের বলে যে টিফিন শেয়ার করবে না, নোটস শেয়ার করবে না। আমি উত্তর কলকাতায় থাকি, উত্তর কলকাতায় পাড়া কালচার, বাবা মারা সবসময় কতটা খেয়াল করবে, আমার ছেলে স্কুলে গেল কি আমার মেয়েটি স্কুলে গেল, রাস্তাতেও তো অনেক কিছু করতে পারে, রাস্তায় আছেন, রাস্তায় বাবার বন্ধুরা, মায়ের বন্ধুরা বা কেউ পাড়ার লোকেরা, তারা তো শাসন করবে। তারা যদি, আমরা অনেক বাবা মাকে বলতে শিখেছি তুমি কেন বলবে, ও বলার কে? এটাই তো বাবা মারই প্রথমে গোড়ায় গলতটা বাবা মাদের। বাচ্চাদের তো কাদার তাল, ছোট থেকে ওরা বড় হচ্ছে, বাবা মারা যদি সেটা করে তাহলে তো কোনো মানে বাচ্চাগুলো ঠিক সঠিক পথে চলতে পারে। আমরা যদি বলি না ও কেন বলবে, ও কেন করবে, তাহলে তো বাচ্চাগুলোর কোনো দোষই নেই, বাচ্চাগুলোকে তো বাবা মার থেকেই শিখছে, বা ইন্টেলিজেন্সটা তো বাবা মার থেকেই পাচ্ছে। প্রত্যেকটা বাড়ি একটা করে ওল্ড এজ হোম, যেটা দিদি বলছিলেন যে একটা বাড়িতে গিয়ে দেখছি অত বড় বাড়িটা অন্ধকার, মানুষ থাকে না, জানলা খুলে মুখ বাড়িয়ে বলছে কেউ নেই, ওরা সব চলে গেছে, আমি একা। ওইটাই বলছি যে প্রত্যেকটা বাড়ি একটু একটু করে ওল্ড এজ হোম আমরা দেখেছিলাম, অবাক হয়ে গেলাম দেখে যে এরকম হতে পারে। এইটাই আমি বলছি, ফ্যামিলি চলে মানে সব সন্তানরা চলে যাচ্ছে, দিয়ে সিনিয়ররা এমনি চলে যাচ্ছেন, ওপরে চলে যাচ্ছেন, দিয়ে আস্তে আস্তে দুটো মানুষ কি তিনজন মানুষ একা হয়ে যাচ্ছেন, হয়ে গিয়ে ওই বাড়িটা একটা শুধু বয়স্ক মানুষদের নিয়ে যেন ওল্ড এজ হোম কনসেপ্টে পরিণত হয়ে যাচ্ছে। যে বাড়িটা একটা সময় 15-16 জন হই হতো, সে বাড়িতে এখন দুটি মানুষ, দুটি বয়স্ক মানুষ, একজন হয়তো আসেন সকালে বিকেলে হেল্প করে দিয়ে চলে যান। তারপর তাদের কি হবে? তারপর ধরো তাদের মাঝরাত্রে অসুখ করলেও তাদের কি বিপদ, একটা ফোন করতে হবে, সেই অবধি সক্ষমতা থাকতে হবে, তারপরে সেই কেউ এলো কি এলো না
তারপর তার ট্রিটমেন্ট বা হোয়াট এভার যে হেল্পের দরকার, এবং এটা ভাবলেই কিরকম একটা ভয় ভয়, লাগে। মানে শিরদাঁড়াটা ঠান্ডা হয়ে যায়। তবে ওই দিদিকে আমি হ্যাটস অফ, আপনি 93 আপনার বাবা, একদম। মানে আমরা এটা সত্যি শুনে খুব এবং ভীষণ ভালো এবং লাগলো। আরেকটা কথা যেটা আমি হ্যাঁ। শুনেছিলাম, এই ওনার দিদি বিয়ে করেছেন উনি কিন্তু মানে উনি জানেন যে বাবার পাশে কেউ নেই বলে বাবাকে দেখাশোনা করবেন বলে উনি বিয়ে করেননি। আমি এটা একটা মনে করি personal ব্যাপার, কিন্তু বাবা আমাদের জন্য হ্যাঁ, সারা যা জীবন অবদান করলেন, বাবার, হ্যাঁ। আমি কিন্তু মনে করি যে বাবাকে এইটা ফিরিয়ে দেওয়াটার দায়িত্ব দায়িত্ব আপনার। আমাদের দুই বোনের। এইটা 100 বার, 100 বার। এই ভাবনাটা বাবাই নেই এখন আর। যে তুমি আমার জন্য যা করেছো সেটা আরো দ্বিগুণ তিনগুণ করে তোমাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব। কিন্তু মুশকিল, যেটা কৃষ্ণা বললেন, যেটা 100% সত্যি, সেই শিক্ষাটাকে আমরা আমাদের সন্তানদের দিতে দিচ্ছি পারছি না। আমরা ছোটবেলায় স্কুল টিচারদের কাছে মারধর খাইনি বলুন তো? ও বাবা, অনেক খেয়েছি, অনেক সব খেয়েছি, থেকে কিন্তু এখন স্কুলে বাবা, হ্যাঁ, যদি সাংঘাতিক মারধর ব্যাপার। হয়, থানা Media পুলিশ ডেকে- হয়ে যাবে, থানা media পুলিশ ডেকে হয়ে যাবে। কোনো ছেলে টুকছে, বিশ্বাস করুন, আমি একটু স্ট্রিক্ট টাইপের টিচার, কিন্তু আজকাল সত্যি বলতে ভয় লাগে। চিট ধরা পড়ছে সঙ্গে, চুপ করে থাকতে হবে। তবু এমন কিছু যদি ড্রাস্টিক স্টেপ আমি নিই, সেখানে কিন্তু অনেক সাংঘাতিক টিটকিরি, অনেক কিছু আমার জুটতে পারে, অনেক দূর অব্দি গড়াতে পারে ব্যাপারটা। পরীক্ষা শেষ তার হয়ে মানে যাওয়ার পর। যেটা হচ্ছে সেটা হলো শাসন জীবন থেকে চলে চলে যাচ্ছে। গেছে, চলে গেছে। ওই যে শাসনের একটা শক্ত ব্যাপার, যেটা মানে রীতিমতো পা কাঁপতো বাড়িতে, মা বাবা সিনিয়ররা, এবং স্কুলে, ওটা তো আমাদের সেকেন্ড হোম ছিল। স্কুল মানে দিদিমণিদের বা স্যারেদের বা স্যার দিদিমণিদের ওই বকুনিটা, আর 3 নম্বর হচ্ছে পাড়ার বকুনি। এইটা আমার সব চলে গেছে জীবন থেকে। না শুনতে পারার অভ্যেস বাচ্চাকে প্রথম থেকে করানো করানো উচিত, উচিত। একদম। না হ্যাঁ বলা খুব সহজ, কিন্তু না বলা কঠিন। তুমি এটা চাইছো মানে মানে না, তোমরা মিতাদি, এক্ষুনি পাবে না। মিতাদি, আমরা ছিলাম, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন বড়জোর না মেনেছে, তারপরে জেনারেশন তুমি যদি বলো না, সঙ্গে সঙ্গে তোমায় শুনতে হবে কেন। এই কেন আমাদের জীবনের সারে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। এই কেন উত্তর দিতে দিতে তুমি আর শিক্ষা কিছু দিয়ে উঠতে পারবে না, শুধু তোমায় কেনর উত্তর দিয়ে যেতে হবে। আপনারা ভাবুন কেন আমাদের চারপাশটা এমন হয়ে যাচ্ছে, কেন? আমরা সবাই ভাবি, তার কারণ এটা খুব খুব মনে হচ্ছে এটা তো ঘটনা, আমাদের জীবনে আমরা নিজেরা তৈরি করি। তার মানে আমাদের ভবিষ্যৎটা আমরা নিজেরা তৈরি করব, আর সেই ভবিষ্যৎটা যাদের কোলে মাথা রেখে তৈরি হবে, তাদের আমরা মানুষ করতে পারছি তো ঠিকঠাক? কোনো কোনো সত্যি বড় নির্মম হয়। সেরকমই একটা সত্যি, মাথার উপর ছাতা আছে, ছাতার তলায় অনেক রোদ, অনেক বৃষ্টি, অনেক ঝড়, বাঁচিয়ে নেওয়া গেছে। এখন ছাতার শিকটা ভেঙে গেছে, ছাতার কাপড়ে কিছু ফুটো হয়েছে, সারাবো না ফেলে দেবো? এখন অধিকাংশ ছেলে মেয়ে ভাবে ছাতাটা ফেলে দিয়ে আরেকটা ছাতা কিনে নি। সে ছাতাটা কি? সিকিউরিটির ছাতা। সে মানে সিকিউরিটিটা কি? অর্থনৈতিক সিকিউরিটি, সামাজিক সিকিউরিটি, অনেক কিছু। কিন্তু নিজেরা নিজেদেরকে সিকিউর করতে গিয়ে ওই ছাতাটার কথা আর ভাবছি না। এটা ভাবছি না যে ছাতাটা একটু সারিয়ে নিলে শুধু আমি কেন, আমার পরের জেনারেশনকে ওই ছাতাটাই ছায়া দিতে পারত। এটাই হচ্ছে আজকে আমাদের জীবনে সব থেকে বড় আয়রনি। শুধু নিজের কথা ভাবছি, ওপরের কথা যেমন ভাবছি না, নিচের কথাটাও ভাবছি না। ভাবছি না যে তাদের দরকার ওই ছাতাটার ছায়া, একা আমার দরকার ছিল না, এটা আর ভেবে উঠতে পারছি না। ওল্ড এজ হোম অনেক যত্ন দেয়, আরাম দেয়। যারা ওল্ড এজ হোমে চলে যান, অনেকগুলো পয়সার বিনিময়ে তারা অনেক আনন্দে থাকেন। কিন্তু একটা মানুষ বয়স হয়ে গেলে সব থেকে বেশি আনন্দে কিসে থাকে জানেন? উষ্ণতায়। একটা হাতের ওমে, যে হাতের ওমটা সে তৈরি করেছে, যে সেই ছোট্ট হাতটা ধরে 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 সেই হাতটাকে ওম দিয়ে একটা পাকাপোক্ত শক্ত সবল হাতে তৈরি করে দিয়েছে। এবার সেই সবল হাতটার ওম যদি তার শিরা বের করা হাতে ওম না দেয়, তাহলে দোষকার।
সবসময় শিরা ওঠা হাতে দোষ দিতে হয় না গো, নিজের দোষটাও একটু দেখতে হয়। যাই হোক, এই নিয়ে আমরা আড্ডা শেষাশেষি, প্রায়, পুরোটা নয়, এখন একটু আড্ডা মারবো। আমি যাই একটুখানি মিতাদির সঙ্গে এটা নিয়ে কথা বলি। মিতাদি, কখনো কি মনে হয় যে এই যে ছেলেমেয়েরা বা এই যে আমাদের সমাজ ক্রমশ মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে, এর সঙ্গে অর্থনীতি কোনোভাবে যুক্ত? হ্যাঁ, অবশ্যই যুক্ত। অর্থনীতি যুক্ত এই অর্থে আমি বলবো না যে যারা চাকরি নেই অনেক ক্ষেত্রে তারা চাকরির সুযোগ, যে যোগ্য, যেভাবে চাকরির সুযোগ সে পেতে পারে, হয়তো তার সেই ছোট্ট বাড়িটা, তার অতি প্রিয় বাবা মা সকলকে ছেড়ে বাইরে যেতে হচ্ছে, তাদের কাছে এই অনুষ্ঠান, এই একটা অপূর্ব সঞ্চালনায় পাওয়া আমার এই অনুষ্ঠান, তাতে আমি একটা কথা বলবো যে দৈশিক দূরত্ব কিন্তু মানুষেরই আজকাল অতটা দূরত্ব নয়। প্রতিনিয়ত বাবা মার টাচে থাকা। আজকাল অনেক ক্ষেত্রে যারা বাধ্য হচ্ছেন বাইরে যেতে, তারা যারা অর্থনৈতিকভাবে সবল, এমনভাবে চেষ্টা করুন যাতে বাবা মা সেই হাউস হেল্পদের কাছে আপনাদের মনিটরিং এ যেন ভালো থাকে। আসলে কেমন আছো এটা শুনতে সবার ভারী ইচ্ছে করে। তুমি কেমন আছো, শুধু এইটুকু শুনলেই মনে হয় যে আমি কেমন আছি এটা জিজ্ঞেস করার লোকটা এখনো আছে আমার পাশে, যে হ্যাঁ গো তুমি কেমন আছো। এবং নিজে অর্থনৈতিকভাবে আমি এতটাই সবল হয়ে গেলাম যে আর আমার বৃদ্ধ বাবা মাকে আমার প্রয়োজন নেই বলে তাকে ছুঁড়ে ফেলে দিলাম, তার কোনো মনিটরিং করলাম না, তার সামনে থেকে করতে পারলাম না বলে ওই দোহাই দিয়ে তাকে দেখলামই না, শুধু টাকা পাঠিয়ে কাজ, শুধু টাকা পাঠালাম বা পাঠালাম না। তুমি তো পেনশন পাও, তোমার তো অ্যাকাউন্টে টাকা আছে, তোমার আর কিসের খরচ? সেই মনোভাব থেকে বেরিয়ে আসা বোধহয় খুবই দরকার। কৃষ্ণা, আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ, এটা আমি খুব গর্বের সঙ্গে বলছি। আমার দুই ছেলে মেয়ে অতিরিক্ত ভালো, আজকালকার যুগে এইটুকু অন্তত শিক্ষা ওদের দিতে পেরেছি। ওরা খুব 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 ভাবে আমার মাকে, আমার বাবাকে করেছে, এবং এটার জন্য আমি ভগবানের কাছে মানে আমি তো ছেড়ে দিলাম, আমি তো সন্তান, আমি একমাত্র সন্তান। আমার স্বামীও অসম্ভব করেছেন, যেটা আজকালকার যুগে আমি তো চিন্তাই করতে পারি না কোনো জামাই তার শ্বশুরকে এইভাবে মানে করেছে, সেটা আমি হয়তো এখানে বলতে পারছি না। মানে এতটাই উনি করেছেন, মানে বাথরুম পরিষ্কারটাও দিয়ে আমার স্বামী করেছে, সেটাও ঠিক আছে। কিন্তু আমার ছেলে মেয়ে দুহাত, মানে মায়া থাকা সত্ত্বেও ওরা দুহাতে করে কিন্তু পটি পরিষ্কার করেছে, হাগিস পাল্টেছে। এটা আমি ভগবানের কাছে অশেষ 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 কৃতজ্ঞ। আসলে ওরা ছোটবেলা থেকে যে এটা দেখেছে। এবং আমি আমার মাকে যখন বার্নিং স্টেশনে নিয়ে গেছি, আমার ছেলে আমাকে প্রথম একটাই কথা বলেছিল, মা তুমি তোমার কোনো আফসোস নেই তো যে তুমি দিদুনকে কিছু করতে পারোনি? আচ্ছা, তোদের কি মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে না। এবং আজকে আরো একটা আমি কথা বলছি, এটা আমি জানি না, মানে আমি কি, মানে ওই একই কথা। আমি আমার খুবই ভগবানের কাছে কৃতজ্ঞ। আজ আমার শাশুড়ি চলে গেছেন 1995-তে, আজকে 10ই ফেব্রুয়ারি, আজকে দিন অবধি কিন্তু আমার ছেলে মেয়ে, আমরা তো নয়, তারা কিন্তু ঠাকুমাকে দেখেনি। আজকের দিন অবধি ওরা 10ই ফেব্রুয়ারি কোনো প্রোগ্রামে যায় না, যত বড় প্রোগ্রাম হোক না কেন। মানে মা বাবার ইমোশনটার মূল্য না, ঠাকুমা তোমাদের খুব আশা করেছিলেন নাতি নাতনি দেখার জন্য, তোমাদের দেখেনি, তোমরা সেই এটা দাও। 365 দিনের ভেতরে 364 দিন তোমরা আনন্দ করো, একটা দিন দিও না, একটা দিন তোমরা ঠাকুমার নামে উৎসর্গ করো। এইটুকু আমি মানে শিক্ষাটা দিয়েছি, এবং আমার ছেলে মেয়ে সেই শিক্ষাটা নিয়েছে বলে আমি খুব কৃতজ্ঞ। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ওরা কিন্তু চোখে দেখেনি, ওরা ছবিটা দেখেছে। ওরা কি একটা কথা থাকে না, বংশ পরম্পরা, সেটা এই যে বংশ পরম্পরা, একটা কালচার, একটা ভ্যালুস, বংশ পরম্পরা যে বহন। যে আমি শুরুতেই বলছিলাম না যে একজন মা একজন ঘরোনি যিনি একটা ধারণ করেন, সরি না,
এটাই তো দরকার। এটা এই ভালোবাসা, এই ইমোশন, এগুলোই এখন হারিয়ে যাচ্ছে বড্ড বেশি। এইটুকুই চেয়েছিলাম ছেলে মেয়ের ভেতরে ঢোকাতে। তো সেটাই আর কি, ক্রমশ সব ফুরিয়ে যাচ্ছে। সর্বরিদি, তুমিও তো একটি যৌথ পরিবারের বউ। কিছু তো জানতাম না, সত্যি বলতে কি তখন তো আমি কিছুই জানতাম না। এমনকি মানে লোক সবাই হাসবে শুনে দেখলাইটাও জানতে পারতাম না। আমি ডাল চিনতাম না, মুসুর লাল ডাল, মুখ মুসুর জানতাম না। আমি সর্বরিদির একটা গল্প শুনেছি, সেটা হচ্ছে ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দিচ্ছে, এবার ঝাঁটা এখানে, নোংরা ওখানে, ঝাঁটা দিয়ে নিজের দিকে নোংরা টানছে, মানে ঝাঁটাটা কোন দিকে দিতে হয় সেটাও জানতো না। এইরকম ভাবে ঘরকন্যা করা। যেটুকু আজকে জেনেছি শাশুড়ি মার কাছে, উনিই দেখিয়েছেন কেমন করে গ্যাসটা জ্বালতে হবে, কিভাবে রান্নাটা করতে হবে, কিভাবে ফোড়নটা দিতে হবে, কি সমস্ত কিছুই। এইটাই আমার মানে অদ্ভুত লাগে যে আমাদের মা বাবারা আমাদের কত কিছু শিখিয়েছে, কিন্তু এটা কখনো শেখায়নি যে একলা বাঁচো না, সবসময় শিখিয়েছে তোমাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। একদম। আর আমরা আবার এটা ভেবে বড় হয়েছি যে যদি একলা নিজের কথা ভাবি, সবার কথা না ভাবি, সবাই আমার মা বাবাকে খারাপ বলবে যে বাবা কি শিক্ষা দিয়েছে। আর এখন মা বাবারা যেচে সন্তানদের শিক্ষা দিচ্ছে যে কারোর কথা ভাবতে হবে না, শুধু নিজের কথা ভাবতে। কি ভয়ঙ্কর ভাবে পাল্টে যাচ্ছে চারপাশটা, মানে এইটাই আমার কাছে খুব অবাক লাগে, এত দ্রুত পাল্টে গেল। বিশ্বায়ন মানুষের বহিরঙ্গ কত চকমকে করে দিল, অন্তরঙ্গ এত সংকীর্ণ হয়ে গেল। এখন যোগাযোগটাও কত সহজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যেখানে যার সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো। ফোন আছে, ভিডিও কল আছে, সব আছে, তবু সেটাই যেন ডায়াল করা হয়ে ওঠে না। এই যে তুমি বললে যে সবসময় যে নিজে দৈহিক ভাবে বাবা মার কাছে থাকতে পারবো এমন না, সপ্তাহান্তে একটা ফোন করো না, ধরো সেটাও করলো না, ধরো সেটাও করতে পারে, অন্তত নিজে করে এটা ভিডিও কল করে কেমন আছো, কি লাগবে বলো, কি হেল্প লাগবে, মনিটরিং তো দরকার। এবং ওর মা বাবা বাকি 6টা দিন কিন্তু জীবনটা কাটিয়ে দেবে ওই 7 নম্বর দিনটার অপেক্ষায়। কত বাবা মার জীবনে সে 7 নম্বর দিন আসেই না। না ওই ইয়েটাই তো নেই, মানে বন্ডিংটাই তো নেই। না ঠিক আছে, আছে বাবা মা আছে, কি দরকার, বন্ডিংটা রুটেড নয়, একদমই নয়। ছেলেও আনন্দে খাচ্ছে। বৃদ্ধাশ্রম যে কথাটা, এটা এখন বেশি ছেলেরা বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। যাদের শুধু মেয়ের বাবা মা, তারা কিন্তু ইউজ টু বোধ হয় এই ব্যাপারটা আমাদের সমাজ মেনে নিয়েছে। না সেটা না, এখন অনেক মেয়ের বাবা মা মেয়েদের কাছে এসে থাকে না, অনেকে আসে না, আবার অনেকে আসে না কারণ মেয়ের বাড়িতে গিয়ে থাকবো, এই ধারণা থেকে কিন্তু মেজরিটি এইবার আড্ডাটা সত্যি সত্যি শেষের পথে, কিন্তু এমন একটা বিষয় নিয়ে আড্ডা, যে আড্ডা চট করে শেষ হতে চায় না, তাই তো? আচ্ছা, আমি এবার একটুখানি ব্যক্তিগত প্রশ্নে যাই, সে অর্থে ব্যক্তিগত নয়, আগে শম্পার কাছে যাই। শম্পা, নিজের চারধারে নিজের চেনা জানা মানুষদের মধ্যে এমন মানুষ দেখবে, মানে দেখেছো তুমি যে যারা এরকম ভাবে একলা, মানে ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে তোমার? না, ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমি আমার নিজের কথাই বলি। আমি নিজের কথা কেন বলছি, আর সেটা হচ্ছে এই যে একটু আগে আমি বলছিলাম যে বাবা মা, মেয়ের বাবা মা হলে কোথাও গিয়ে ওই দায়বদ্ধতাটা আমাদের থাকলেও বাবা মারাও অনেক সময় নিতে চায় না, মানে আমি গিয়ে মেয়ের বাড়ি থাকবো, এই একটা কিন্তু থাকে। এটা সব জায়গায় নয়, আমার বাড়ি দূরে, আমি চাকরির সূত্রে লিলুয়াতে থাকি। এবার আমার যখন ছুটি পড়ে, যখনই যা পড়ে, আমি কোথাও বেড়াতে যাই না, মানে আমি বছরে কোথাও ঘুরতে যাই না। যেটা আমার ছেলে ভীষণ বলে যে মামা চলো কোথাও একটা তো যাই, তারপরে বলে না আমরা কোথাও যাবো না, আমরা কাকদ্বীপ যাবো, আমার বাড়ি কাকদ্বীপ, বাবা মা ওখানেই থাকেন। আসেন হার্ডলি 15 দিন থাকার জন্য, এর বেশি থাকতেই পারেন না। আমার কিছু বলার থাকে না এই জন্যই, কারণ বাবা বন্ধ বাড়িতে থাকতে ভীষণ অভ্যস্ত নয়, মানে খোলামেলা নিজের বাড়িতে থাকতে অভ্যস্ত, ফ্ল্যাট একদমই অভ্যস্ত নয়। এবার আমার তখন মনে হচ্ছে না, আমার এখানে থেকে যে কষ্টটা পাচ্ছে সেখানে তো ওখানে ভালো আছে। এবার কি ছুটে ছুটে আমায় যেতে হয়, টেনশনটা আমি নিচ্ছি। আমার দিদিও বাইরেই থাকে, আমরা 2 বোন, দিদিও বাইরেই থাকে,
হ্যাঁ, দিদির হাজবেন্ড চাকরি করে লাইট হাউসে, মানে সারাক্ষণই ঘুরে বেড়ানোর চাকরি আর কি, 2 বছর এখানে তো 3 বছর ওখানে, এই ব্যাপার। তো তারাও যখন আসতে পারে করছে, দুজনেই এইভাবে দৌড়াদৌড়ি করেই দেখছি। একটা অপ্রিয় প্রশ্ন করি, সেটা হচ্ছে মেয়ের বাড়ি থাকবো না, না জামাইয়ের বাড়ি থাকবো না? না, জামাই বাড়ি থাকবো নাটা হয়তো একটু বেশিই থাকে। আমি বলছি, আমি শুধু আমার বাড়ি থেকে বলছি না। আর একটা আমার বাবা যেটা সমস্যা, ফ্ল্যাট বাড়িতে থাকা একদম, মানে এসে ওই বন্ধ অবস্থায় থাকা। না না না, এটা একটুখানি আমরা স্পেসিফিক করি। ধরো যদি জামাইয়ের এরকম একটা খোলামেলা বাড়ি থাকতো, এসে থাকতো না, একদমই থাকতো না। তার মানে সমস্যাটা জামাইয়ের সমস্যা। তার মানে জামাইকে ছেলে না ভাবতে পারলে কিন্তু হবে না। এখানে এই ধরনের যেসব দর্শকরা আছেন ওখানে বসে, যারা ভাবেন বাবা জামাই মানেই পর, না, জামাইকে ছেলে করুন। আগে আপনার দায়িত্ব জামাইকে ছেলে হিসেবে দেখার, তবে জামাই আপনাকে মা বাবা। তাই নয়, জামাইকেও তো, মানে জামাই বলছি না, জামাইয়ের যে বাড়ি, সেই বাড়িকেও অ্যালাউ তো। আরে জামাইয়ের বাড়ি মানে বাবা, এটা মেনে নিলেই তো হয়ে যায় রে বাবা। আজকাল কোর্টে সমান সমান, জামাইয়ের সঙ্গে মেয়ে ঝগড়া হলে মেয়ে যদি তখন আলাদা হয়ে যাবে, বাড়ির ভাগ পাবে মেয়ে, ধরে নিন ভাগ হয়ে গেছে, ওই ভাগটা এসে থাকবেন। ঠিক বলেছি তো? না না, একদমই তাই। কিন্তু আজ সর্বরিদির কাছে যাব, এরকম কিছু অভিজ্ঞতা আছে নিজের চেনা জানার মধ্যে, যে কেউ ওল্ড এজ হোমে কাউকে দিয়েছে পাঠিয়ে, বা চেনা জানা আশেপাশে, তাদের সমস্যা, নাকি সবটাই শোনা কথা? হ্যাঁ, বেশিরভাগই শোনা কথাই, কিন্তু মানে বাধ্য হয়েছে, মানে যেটা আমরা যারা হচ্ছে সেটা হচ্ছে মানে বাধ্য হয়েই পাঠিয়েছে তার মাকে। যখন বাবা মারা গেলেন তখন অত বড় বাড়িতে মা একা থাকবে, এই টেনশনে এতে তখন সন্তান বাইরে, সে তো তার নিজের কাজকর্ম ছেড়ে আসতে পারছে না, তখন সে বাধ্য হয়ে বললো যে তুমি যাও, তুমি একা থাকবে, বলছো আমি সেখানে একটু রিল্যাক্স, একটু তোমাকে দেখার মতো ওখানে ব্যবস্থা সব আছে, ভালোভাবে ভালো মা খুশি মনে আনন্দের সঙ্গে গেছে। ঠিক আছে, একা বাড়িতে একা থাকা চাইতে আমার ওখানে সঙ্গী সাথী নিয়ে থাকবো, আমাকে দেখবার লোক থাকবে, কোনো এমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে আমি ট্রিটমেন্টটা পাবো, ছেলে আস্তে আস্তে, সেই সব ভেবেই তখন অনেকেই রাজি হয়ে যায়। এক সন্তান হও তার মানে ভালো না, মুশকিল। আর একটা থাকলে সবাই যে বাইরে যাবে এমনটা তো না। এই আগেকার দিনে ভালো ছিল, 4-5টা হতো। ওইটাই তো বলছি, আমাদের সময়টা অনেকটা ভালো ছিল। একটা পরিবারের একজনকে চাকরি দিতে পারছি না, একটা পরিবারের 5 জন হলে না না, অনেকেই তো একা হয়, কিন্তু তাহলে তারাও কি সবাই যায়? তারা তো সবসময় তো ওই দিদি তো কতখানি দায়িত্ব নিয়ে রয়েছেন, সেটাই তো রয়েছেন উনি, ওনার মানে একটা খুব ভালো এক্সাম্পল পেলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, সত্যি কথা। বলো, তোমার চারপাশে এরকম কাউকে দেখেছো যে মানে উপায় থাকা সত্ত্বেও বাবা মাকে ফেলে রেখে দিয়েছে? দুর্ভাগ্যবশত একাধিক হলো, দুর্ভাগ্যবশত একাধিক, একদম নিজের রিলেশনেই আমি দেখেছি। আচ্ছা, মানে আমার এই মানে যে বাড়িতে একজন কন্যা সন্তান তার 93 বছরের বাবা এভাবে দেখাশোনা করেন, সেই বাড়িরই অন্য একজন এভাবে করেন। হ্যাঁ, এটা দুর্ব্যবহার। হ্যাঁ, দেখেছি। কিভাবে? আমার কাকার ক্ষেত্রে আমি দেখেছি। তোমার নিজের কাকা? আমার নিজের কাকা, আমার নিজের পিসির ক্ষেত্রে আমি দেখেছি। একটু শেয়ার করো না, যদি অসুবিধা না থাকে। আমার কাকার একই মেয়ে, প্রতিষ্ঠিত, খুবই প্রতিষ্ঠিত, কিন্তু যে কোনো কারণেই হোক, ইগোর লড়াই বা কিছু, আমার বারংবারের অনুরোধ সত্ত্বেও আমার কাকা কিন্তু দীর্ঘ সময় শেষ জীবনে সম্পূর্ণ একা জীবন কাটিয়েছেন। আমরা আমাদের যথাসাধ্য করতে পেরেছি বা পারিনি, খানিকটা তাদের বারণ সত্ত্বেও। মানুষেরই একটা কথা কি জানেন তো, কাউকে খেতে দিচ্ছি, আনন্দ করে যত্ন নিয়ে দিচ্ছি, কিন্তু যদি দেখা যায় খেতে গিয়ে মাছের একটা কাঁটা গলায় ফুটলে বিরাট একটা ফোন আপনার কাছে চলে আসবে, এই জন্য দিতে বারণ করেছিলাম, এবার নিয়ে যা, যেখানে ইচ্ছে দেখানোর দেখা, আমরা দায়িত্ব নিতে পারবো না। সেই জায়গায় খুবই একটা রিস্কের মধ্যে কাজ করতে হয়। আমার পিসির ক্ষেত্রে দেখেছি, মানসীদি শেষ সময় আমার দিদি যখন দেখা করতে গেছেন, দিদি আমাকে এসে বলেছেন যে ঠিক ইন্দির ঠাকুরের যে চরিত্রটা মেজ পিসিকে দেখে ঠিক সেরকম মনে, মানে এটা
আমার সামনে থেকে, ওই জন্য বললাম দুর্ভাগ্যজনক ভাবে আমি একাধিক দেখেছি। অথচ আমার নিজের ব্রাদার ইন ল, আমার জামাইবাবু, আমার বাবাকে, আমার উল্টো দিকেই আমার দিদির বাড়ি, বাবাকে নিয়ে টাগ অফ করা হয়। বাবা যখন আগে নামতে পারতেন, যখন গিয়ে ওদের ওখানে থাকতেন, জামাইও কিছুতেই এই বাড়িতে পাঠাতে চাইতেন না। আর আমি বলতাম বাবা ছাড়া আমার একা একদম ভালো লাগে না। এই আচ্ছা ঠিক আছে, এই শনিবারের পরের শনিবার ঠিক তোমার বাবাকে উপরে উঠিয়ে দেবো। এগুলো দেখে এই জামাই ছেলে হয়ে গেছিলেন। আমার বাড়িতে আমি দেখেছি, আমার মা তো সেই যেটা উনি বলছেন অনেক দিন আমার কাছে থেকেছেন। মার তো কখনো মনে হয়নি আমি জামাই বাড়িতে আছি। মায়েদের মনে হয় না, হয় বিশেষ করে বাবাদের ক্ষেত্রে বিশেষ হয়। আর সেইটা হয়তো কলকাতা এলাকা হয় না, আমার বাবা বাইরের এলাকা। আমার বিয়ের পর আমার বাবাকে আমি দেখেছি জামাই তার বেশি কাছের হয়ে গেল, গোপন কথা। জামাইরা যতই করুক এসে থাকাটা কোনোভাবেই আর কি না। আমার বাবাকে আমি এনে রাখতেও পেরেছিলাম, বাবা ছিলেনও। তবে ওই একটা অসুবিধা ছিল প্রথমের দিকে। আমার বাপের বাড়ি অনেক বড় বাড়ি ছিল, এখন ওনার মনে হতো কলকাতার ঘর বাড়ি, যদিও শ্যামবাজারে নিজেরই বাড়ি, ফ্ল্যাট নয়, কিন্তু তবু ওনার মনে হতো যে কলকাতার ঘরগুলো বড্ড চাপা চাপা, পায়ের আর খোপ, আর নিজের বাড়িটা অনেক বড়, সত্যি বড়। এবার কিন্তু ওই আমার ছেলে মেয়ে হওয়ার পরে উনি সেটা পুরোপুরি উল্টে গেলেন ভদ্রলোক। মানে একটা বিশাল খোলামেলা স্পেস তৈরি হয়ে গেল। হ্যাঁ, ওখানে তখন নিজের বাড়ি থেকে এখানে আমার কাছে এসে অনেক দিন মানে থাকতেন। এবং শেষ জীবনটা আমার কাছে আশেপাশে চেনা জানা কোথাও না না না, আমি ওরকম এখনো পর্যন্ত পাড়ায় শুনেছি, কিন্তু আমি আমার পাড়ায় নেই, আমার পাড়ায় নেই এখনো পর্যন্ত। সৌভাগ্য আমার যে হ্যাঁ, আমি এখনো আমার পাড়াতেও নেই বা আমার চেনাশোনা এখনো পর্যন্ত এই ব্যাপারটা হয়নি আমার সারাউন্ডিং এ। কিন্তু তো হচ্ছে, চতুর্দিকে শুনছি এই। তাহলে আমরা এই সিদ্ধান্তে এসে পৌঁছলুম। সিদ্ধান্ত তো এটার হয় না, আপাতত আড্ডার একদম শেষ সময় চলে এসেছি আমরা। ইচ্ছা করলে হয়, ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট। যদি ইচ্ছে করেন তাহলে পাশে থাকতে পারবেন, আর যদি ইচ্ছে না করেন তাহলে থাকবেন না, থাকতে পারবেন না। ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমার মা বাবার জন্য কেন করব, আমার সিনিয়রদের জন্য কেন করব, এই ভাবনাটা ছেড়ে দিন। বরং ভাবুন, যারা আত্মকেন্দ্রিক সেই মানুষদের বলছি, আমার মা বাবার জন্য কেন করব, ভাবতে হবে না। আপনি আত্মকেন্দ্রিক তো, এইটা ভাবুন, আমি না করলে আমার জন্য কে করবে। এক্সাম্পল হয়ে কারোর সামনে থাকতে হবে তো, যে আমাকে দেখবে। আপনি তো আত্মকেন্দ্রিক, আপনাকে কে দেখবে, সেই ভাবনাটা ভাবতে থাকুন। তাহলেই আপনি উদাহরণ তৈরি করবেন, আর সেই উদাহরণ তৈরির মধ্যে দিয়ে আরেকজন মানুষের বা আরো দুটো মানুষের বা আরো তিনটে মানুষের দেখাশোনা করা হয়ে যাবে, আপনি চান বা না চান। একটু জট পাকানো কথা বললাম কি, কিন্তু ভালো করে দেখবেন ভেবে, এটার মধ্যে সত্যি আছে। ওই যে বলেছিলাম আমাদের গল্পদের সঙ্গে আছে সত্যি। এবার উপহারের পালা। আপনাদের হাতে উপহার তুলে দেবে আবরণ। আবরণ রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। বাংলা ও বাঙালির নানা ঐতিহ্যপূর্ণ শাড়ির সঙ্গে ভারতের নানা প্রদেশের শাড়ির সম্ভার, এবং সেই সঙ্গে পুরুষদেরও এক্সক্লুসিভ কালেকশন। তাই সঙ্গে থাকুক আবরণ। চলে এসছে সৃজিতা আমাদের টিমের মিষ্টি মেয়ে। এসো সৃজিতা, সব আগে কৃষ্ণার জন্য। কি উপহার! মিতাদি, ধন্যবাদ। চলে এসো। নাও শম্পা, এই তো সর্বদিদি, শম্পা। থ্যাংক ইউ। একটু সামনে নাও। হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এতখানি সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক এইরকম থাকো, মাথা উঁচু করে থাকো। সবার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই আবার, আর আপনাদের সঙ্গে তো দেখা হবে। আর ওই জন্য পরের পর্বে চলে আসবেন খুব শিগগিরই। নিয়ে আসছি আপনাদের জন্য পরের পর্ব, সঙ্গে একটা মিষ্টি টপিক। সেই অনুষ্ঠানে যার নাম গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ।